বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটু অসুস্থ, অফিসে যেতে পারি নাই। গায়ে হালকা জ্বর এবং গায়ে ব্যথা, দুর্বলতা, এছাড়াও কিছু অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। একটা টেস্টে একটা প্রবলেম ধরা পড়ছে, তো এই জন্য অফিস করতে পারি না আজকে। এখন বাসায় আছি, শুয়ে আছি সারাদিন। আপনার কাছে দোয়া চাই, সুস্থতার জন্য দোয়া চাই। মানুষের দোয়া খুব বেশি কাজে লাগে। তো আজকে আপনাদের সাথে ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা আমি দিতে চাচ্ছি এই অবস্থা থেকেও। আসলে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস বলতে ইন্স্যুরেন্স এবং তার আইটেমগুলো সংক্ষেপে, যদিও সংক্ষেপে হবে কিন্তু আসলে হবে একটু সময় লাগবে। সময় লাগবে বলতে সবগুলো ইন্স্যুরেন্স কভার করার চেষ্টা করব। তো আজকে ইন্স্যুরেন্স একটা পর্যায়ে অনেকটুকু নেমে গেছিল, তার কারেকশান শেষ করার জন্য আশা করি শেষ করছে। লাস্টে কিন্তু ইন্স্যুরেন্স লাস্ট ট্রেড প্রাইস হিসেবে ইন্স্যুরেন্স পজিটিভ ছিল, কিন্তু ক্লোজ প্রাইসে ইন্স্যুরেন্স সামান্য নিচে নামে 0.16, প্রায় 40-45 পয়েন্ট, 0.45 বা এই ধরনের লেভেল থেকে আবার উঠে আসে এবং এই লাস্ট ট্রেড প্রাইস হয় পজিটিভ, কিন্তু ক্লোজ প্রাইস সামান্য নেগেটিভ হয়। এই নেগেটিভিটিটাও আসলে বেসিক্যালি সমস্যা না। এই নেগেটিভিটিটাও দেখেন ওই রিটেস্টের সাপোর্ট লেভেল বরাবর, দেখেন আপনারা এই একটু একটু বেশ কম হয়, এগুলো কোনো সমস্যা না। যেমন 0.16 মানে তো খুব সামান্য, তো সেটা গতকাল হয়তো আমার মেজারমেন্টটা একটু নিচে নামাই দিলে হয়তো। এগুলো মেজারমেন্টগত পার্থক্য, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্স বেসিক্যালি আজকের কারেকশানটাও রিটেস্ট লেভেলের সাপোর্ট বরাবরই হয়েছে, সুতরাং সমস্যা নাই। আরেকটা কথা হচ্ছে, অনেক সময় রিটেস্টের সাপোর্ট থেকেও সামান্য একটু নামতে পারে, এটা বলা আছে, সেটাও রিটেস্ট হবে, অসুবিধা হবে না। আসল কথা হচ্ছে যে রিটেস্টের মাধ্যমে কিন্তু কিছু কারেকশানও শেষ করা হয়, শুধু টেস্ট করা হয় না, এটা মনে রাখবেন। এগুলো আমি আরেকদিন হয়তো বলবো। রিটেস্ট মানে নট অনলি প্রাইস মুভমেন্টের স্ট্রেংথের টেস্ট, এর মাধ্যমে আরও অনেক কারেকশান বা অন্যান্য শেষ করা হয়, এমনকি মুভমেন্ট প্যাটার্নও চেঞ্জ করে, বা মুভমেন্ট ট্রেন্ডও চেঞ্জ করে, মুভমেন্টও প্যাটার্নও চেঞ্জ করে। আসলে এখন ইন্স্যুরেন্সগুলোর আলোচনায় চলে যাই। প্রথমে অগ্রণী, সংক্ষেপে বলবো, সংক্ষেপে বলতে পারবো অগ্রণী তো ভালো অবস্থায় আছে, তেমন প্রাইস হারে নাই, গতকালকের ক্যান্ডেলের সমান দাঁড়ায় আছে আর কি। তো ওইটা একটা উঠে আসার জন্য না নামার একটা সিগন্যাল যে আমি আরও উঠবো এই। তো অগ্রণী কত যেতে পারে এখান থেকে একটা মেজারমেন্ট মনে হয় এইভাবে দিয়েছিলাম, আপনারা অ্যানালিসিসগুলো দেখবেন আর কি, দেখা যাক যায় কি না। হ্যাঁ, 3680 এটা যাওয়ার প্ল্যান আছে, বা এটা যাওয়ার অ্যানালিসিস আছে। তারপরে এশিয়া ইন্স্যুরেন্স আজকে পজিটিভ ছিল, বাট এশিয়া ইন্স্যুরেন্স পুরোপুরি দৌড়াইতে পারে নাই। দৌড়াইতে পারার মতো একটা পজিশন দরকার আছে, সেটা নাই, এই জন্য আজকে শেষমেশ পজিটিভ ছিল। কালকে পরশু থেকে দৌড়াবে এবং উঠে আসবে। গতকালকের কারেকশানটা ভালো হয়েছে এশিয়ার জন্য, গতকালেরটা। এশিয়া উঠে আসবে আশা করি,
ডে চার্টে যেহেতু এই অবস্থা, উঠে আসতে আর বাধা নাই। এশিয়া প্যাসিফিক এশিয়া প্যাসিফিকে সমস্যা নাই। এশিয়া প্যাসিফিক আসলে একটু আস্তে আস্তে আর উঠতেছে প্যাটার্নগত কারণে, কিন্তু সব সময় তো এরকম প্যাটার্ন ধরে রাখে না। দেখা যাক, এই রাউন্ডিং বটমের মতো করে উঠে আসতেছে। টার্গেট 70, এটা ঠিক আছে। আজকে সামান্য কারেকশান হয়েছে, এটা ভালো হয়েছে কারেকশানটা। কারেকশান আসলে কারেকশানে ভালো হয়, এটা যখন আপনারা বুঝবেন তখন আপনাদের আর শেয়ার নিয়ে বাড়তি প্যারেশান থাকবেন। আর যদি ডাউন যেতে থাকে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা নেমে গেছে, সেটাতে প্যারেশান এসে তার আগে সেল করে দেওয়া ভালো। 10, 8, 12% এইসব লেভেলে 7% এতটুকু লেভেলেও সেল করে দেওয়া যায়, যেটাকে স্টপ লস বলে। বিজিআইসি ওকে আছে, বিজিআইসিতে সমস্যা নাই। আজকে একটু প্রাইস গেইন করে নাই প্রয়োজন থেকে, সব মিলিয়ে বিজিআইসি কিন্তু উঠে আসবে এবং ভালো করার পথে আছে। পুরোপুরি আপ ট্রেন্ডে দেখেন, এই পুরোপুরি আপ ট্রেন্ডে আছে। মাঝে মাঝে কিছু অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের করে আগাচ্ছে বিজিআইসি। বিএনআইসিএল এর সমস্যা নাই, বিএনআইসিএল উঠবে আরও। যা করছে লিটল কারেকশান, এখানে একটা ব্যাপার আছে। বিএনআইসিএল এই যে এমএসিডিটা ওকে পজিশানে নাই, এই জন্য আরেকটু কমে কিনা জানি না। ও না কমার জন্য প্রাইস খুব মাপে আছে, 3টা ক্যান্ডেলকে একই লেভেলে রাখছে, প্রাইস হারাইতে চাচ্ছে না খুব। আজকে কারেকশানটা কোনো সমস্যা না, আর একটু নিচে নামলে আরও ভালো হয় বিজিআইসি। কারণ বিজিআইসির এই এমএসিডিতে দেখেন, এমএসিডি ভালো অবস্থানে নাই, এমএসিডির প্লেসমেন্টটা সুন্দর নাই। এরপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে আর কিছু বলার নাই। সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে আপনাদেরকে আমি এখন দিয়ে দেখাবো। সেন্ট্রাল ইন্স্যুরেন্স আজকে কারেকশানটা হয়ে আরও ভালো হয়ে আবারও ভালো হয়েছে বলবো। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই মাসে উঠে আসবে বলছে, যেটা ওইটাই ভ্যালিড থাকলো, আর বাড়তি কিছু বলবো না। এই সবগুলা চার্ট দেখেই বলতেছি এই মাসে উঠে আসবে, এতটুকু বলতে পারি, আর কিছু বলবো না। কারণ সেন্ট্রাল ইন্স্যুরেন্স এখনও মাইনকা চিপাটা মান্থলি চার্টের এটা আসলে শেষ করতে পারে নাই, যদিও আশা করি বারবার, কিন্তু আসলে আমার কাছে তো ডাটা নাই। প্রবলেম পুরোপুরি ফাইন্ড আউট করা যায় না। এই মাইনকা জিবাটা এখনও শেষ করে নেই, আশা করি এই মাসে শেষ করে উঠে আসবে। উঠে আসলে অনেক ভালো করবে। কী জন্য ভালো করবে বলি, তাহলে আপনারা আর একটু পজিটিভ হইতে পারবেন। মান্থলি চার্টে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মতো ক্লাউডের এত কাছে কোনো শেয়ার ছিল না, খুব কম শেয়ার ছিল। মান্থলি চার্টে ক্লাউডের এত কাছে কোনো শেয়ার ছিল না, এবং মান্থলি চার্টে ফিউচার ক্লাউডও এত সুন্দর পজিশনে কোনো শেয়ারের নাই। এগুলো একটু ডিপ অ্যানালাইসিস, এগুলো সবাই বুঝবে না, এগুলোর জন্য বলি না, এগুলো বলতে চাই না। আজকে বললাম এই জন্যই যে অনেকে এই শেয়ারটা নিয়ে ধরা আছে এবং মন খারাপ করা আছে, কিন্তু এই শেয়ারটার ভিতরের অবস্থানটা খুব ভালো, যেটা আমি আগে মাঝে মাঝে বলছি। তার একটা কারণ এখন বলে দিলাম। মান্থলি চার্টে ক্লাউডের এত কাছে কোনো শেয়ার ছিল না বা নাই। গ্রিন ক্লাউডের নিচে এত কাছে কোনো ক্লাউড নাই, কোনো শেয়ার নাই। এবং মান্থলি চার্টে ফিউচার ক্লাউড এত সুন্দর পজিশনে কোনো শেয়ারের ছিল না, এখন হয়েছে, এখন বাই সিগন্যালও আসছে, কিন্তু সেন্ট্রালের মতো ছিল না। এগুলো যারা বুঝবেন তাদের জন্য।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স দেওয়া আছে, এটা দিব না। কন্টিনেন্টাল আলহামদুলিল্লাহ আজকে আমার বন্ধুবান্ধবের কাছে কিনানো আছে। কন্টিনেন্টাল আজকে সুপার করছে। ও যে মেজারমেন্টটা রয়ে গেছে কন্টিনেন্টালের মান্থলি চার্টেই দেখেন একটা রেজিস্ট্যান্স মিট করতেছে বা টাচ করতেছে। কন্টিনেন্টাল 36-70 ওইটা তো আগে টাচ করছে, ওইটা পার করতেছে এবং আজকে সে ওইটা পার করে ফেলছে। সুতরাং তার নেক্সট টার্গেট হচ্ছে 47-এর দিকে যাবে। কন্টিনেন্টালকে আগেই বলছি যে কন্টিনেন্টাল উঠে আসবে, একটা টার্গেট মিট করছে, একটু সময় লাগতেছে, এই যে উঠে আসা শুরু হয়েছে। MACD-তে বাই সিগন্যাল দিয়ে ফেলছে। কন্টিনেন্টাল ইজ ইন বুলিশ পজিশন ফ্রম টুডে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটাকে দেখে আগে আশাবাদী ছিলাম, যদিও কারেকশান শেষ হয়েছে, এগুলো বলছে যাই হোক, এগুলো আপনারা জানেন, সব রেকর্ড আছে। তাই ইস্টার্ন নিয়ে কারো মনে খুঁতখুত করতেছে, মনে খুঁতখুত করার কিছু নাই। ইস্টার্ন শেয়ারটা আসলে উঠে আসবে অনেক দূর, 80 বা 86 লেভেলে। ইপিএস একটু কম আসছে, এই কারণেও একটু স্লো থাকতে পারে, তবে আজকে সাপোর্টে আছে পুরোপুরি, আর অ্যানালিসিস ভ্যালিড আছে। দেখেন পুরোপুরি সাপোর্টে আসছে। ইস্টার্ন আসলে মান্থলি চার্ট ম্যানেজমেন্টের কারণে একটু পিছিয়ে আছে, আশা করি অসুবিধা হবে না। ইআইএল নিয়ে বলবো না কিছু, আচ্ছা বলি যেহেতু অনেকে চায়। ইআইএল শেয়ারটা অনেক দেরি করবে, ইআইএলের অনেক ঝামেলা আছে, আমি আপনাদেরকে বলছি। উঠতেও একটু দেরি করবে, এভাবে উঠে না, খুব কম শেয়ার উঠে। তবে ইন্স্যুরেন্সের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের কারণে ইআইএল এই অবস্থায় আছে, নাহলে এই অবস্থায়ও থাকতো না। উইকলি চার্টও এখনও দেখেন ক্লাউড ঠিক হয় নাই, আর ইন্স্যুরেন্স সবগুলার উইকলি চার্টে গ্রিন আছে এখন। তবে তো এরপরও ইআইএল উঠতেছে, ইআইএল ওকে করে নিচ্ছে নিজেকে, সেভাবে উঠতেছে। উঠবে না তো বলার সুযোগ নাই, যেহেতু আমি টার্গেট দিয়েছি ওগুলো ঠিক আছে, ওইখানে যাওয়ার চেষ্টা করবে অন্তত 36 একবার, তারপরে 40, এভাবে ভাবলেই হবে। 36 একবার, তারপরে 40, এগুলো ইআইএলের রেজিস্ট্যান্স বা টার্গেট হিসেবে আপনারা ধরবেন। এগুলো 40ও যাবে সে, কিন্তু সময় নিয়ে। ইআইএল যেটা করতেছে এইটাও কিন্তু কম না, খুব কম শেয়ার এই লেভেল থেকে এতটুকু উঠে আসে। তো 40 যাওয়া ইআইএলের কষ্ট আছে, এটাও আবার বলে রাখলাম। 36টায় আশা করি যাবে, 35-36। তারপরে ঢাকা একটা জায়গায় একটু বাধা আছে, ওই বাধার জন্য এখনও পুরোপুরি বুম হইতেছে না, উঠে আসতেছে না। ঢাকা কালকে থেকে নতুন টার্গেটে যাবে। নতুন টার্গেট কত? নতুন টার্গেটে শুরু করবে আশা করি কালকে থেকে বা 2-1 দিনে 63 ইনশাল্লাহ। আমি একটু দেখি, তারপরে বলতে পারবো। এখনও হ্যাঁ ঠিক আছে, ঢাকা নতুন জার্নি শুরু করবে আশা করি, সিগন্যাল দিয়ে ফেলছে। আমি একটু মান্থলির একটা পজিশন দেখব। মান্থলির কারণেই ঢাকা আসলে পিছিয়ে আছে। তো দেখা যাক, এটা ঢাকাকেই ম্যানেজ করতে হবে, কারণ ঢাকার টার্গেট হচ্ছে এখন টার্গেটে যাওয়া, ঢাকার এইম হচ্ছে টার্গেটে যাওয়া। কীভাবে যাই আমরা দেখব আর কি। ঢাকা ভালো অবস্থায় আছে, কিন্তু পুরোপুরি ওকে হয় নাই মান্থলিতে। তবে টার্গেটগুলোর যাওয়াটা শেষ সারবে তার মতো করে, তার পজিশন থেকে। ঢাকা অনেক বড় টার্গেটের শেয়ার, অনেক বড়, যাবে কি না সেটা মার্কেট জানে। এখন 56 না কত দেখালাম, ওইটা ভ্যালিড থাকবে এখনের জন্য।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, হ্যাঁ উঠে আসতেছে, ইস্টল্যান্ড উঠে আসতেছে এবং ইস্টল্যান্ডকে স্ট্রাগল করতে হচ্ছে উঠে আসবে আস্তে আস্তে। এই পজিশন নিয়ে একটু কষ্ট হচ্ছে উঠে আসতে, একটু স্লো থাকতে হচ্ছে, এগুলো উপায় নেই। তবে আলটিমেটলি উঠে আসা বা আপ ট্রেন্ডে আসে পুরোপুরি। ইসল্যান্ড যদিও ডাইভারজেন্সও দেখা যাচ্ছে, এরপরও ইসল্যান্ড আপ ট্রেন্ডে আসে। ডিজিআইসি এগুলো তো মনে হয় টার্গেট মিট করছে না। ডিজিআইসি এই যে সাপোর্টে আছে তানকেনসেনের, ডিজিআইসি আপ ট্রেন্ডে আছে, ডিজিআইসি উঠবে, আরও উঠে আসতেছে আস্তে আস্তে। সবাই যার যার ম্যানেজমেন্টে উঠে আসতেছে, যার যার স্ট্র্যাটেজি, যার যার প্ল্যান, যার যার প্যাটার্ন, যার যার পজিশন, যার যার টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটরের সাপোর্ট। গ্রিন ডেল্টা উঠবে, সমস্যা নাই। আজকে এই প্রয়োজনীয় কারেকশান করছে। এমএসিডিতে বাই সিগন্যাল, বুলিশ সব ঠিক আছে, ফিউচার ক্লাউড ওকে আছে। ওই যে এটার দিকে যাওয়ার চেষ্টা করবে 80-র দিকে। রাউন্ডিং বটমও ওই 80 লেভেলই হয়, যেখানে রাউন্ডিং বটম হয় হেড অ্যান্ড শোল্ডার বাদ দিলেও ওই 80-র দিকে হয়। এগুলো মাথায় রাখবেন, যাবে যার যার সময়ে, যার যার প্যাটার্ন, পজিশন সব কিছুকে কমপ্লাই করে। টেকনিক্যাল অ্যানালিসিস হলো ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালিসিস হলো ক্যালকুলেশন। এগুলো বুঝবেন। ওইসব ক্যান্ডেল ম্যান্ডেল নিয়ে, স্ক্রিন নিয়ে পড়ে থাকা, ওগুলো কিছু করতে হবে না। তো কর্ণফুলি তো আজকে চমৎকার করলো। এটার জন্য পজিটিভ বলছি, পজিটিভই হচ্ছে আজকে, একদম ফুল বুলিশ এবং টার্গেট ওরিয়েন্টেড হয়ে গেল। এবং সে এখন টার্গেট হচ্ছে এইটা, ওই একটা রেজিস্ট্যান্স ব্রেক করে দেখেন কারেকশান হয়েছে, এখন এটার দিকে যাচ্ছে। এটাতে গিয়েও থেমে যাবে কি না এটা এখনও বলা যাচ্ছে না, আগে এটাতে যাক 46-47। ফুললি বুলিশ অ্যান্ড ক্রেজি বা বাই সিগন্যাল। গ্লোবাল ভালো পজিশানে আছে, আপনাদেরকে বলে রাখতেছি। গ্লোবাল অনেক ভালো করবে। যে অ্যানালিসিসগুলো দিছি ওগুলা দেখেন, আজকে এত কারেকশানও গ্লোবাল প্রাইস হারায় নাই, ওই সাপোর্টে রয়ে গেছে, এই পয়েন্টে রয়ে গেছে। গ্লোবাল চমৎকারভাবে উঠে আসতেছে একদম, দেখেন টানা ইপিএস দিছে খুবই ভালো, যেটা দিয়ে 80 টাকা যাওয়া যায় সেটা। এর বেশি আর কিছু বললাম না। গ্লোবাল ইন্স্যুরেন্স, রিপাবলিক একটা জায়গার কারণে একটু স্লো, সেটা ওভারকাম করলে রিপাবলিক 50+ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। যারা হোল্ড করতেছেন অপেক্ষা করেন। শেয়ার বাজারে টাকা ইনকাম করা যদি দ্রুত মনে করেন তাহলে ধরা খাবেন, আর যদি মনে করেন যে না সিস্টেমে আগাক, আমি অপেক্ষা করি, ভালো একটা শেয়ার নিয়ে বসে থাকি, তাহলে আপনার সাফল্য আসবে। কারণ বাজার এখন আপনাকে প্রাইস দিবে, বাজার এখন উঠে আসার বাজার, এটা হাইস্ট টাইম। এখন টেক্সটাইল মুভ করতেছে আলহামদুলিল্লাহ, টেক্সটাইল নিয়ে পজিটিভ ছিলাম, টেক্সটাইলকে সেকেন্ড বলছি। এতদিন পর টেক্সটাইল ভালো শেয়ারগুলোকেও প্রাইস দিচ্ছে। আমার সাজেস্টেড ছিল, আপনারা দেখছেন, মতিন, তারপরে ছিল এই দেখতে পাচ্ছেন সবই মতিন, তারপরে
নামও মনে আসতেছে না, মালেক, হুয়াওয়েল, হ্যাঁ আরও 3-4-5টা, যারা এই ভিডিওটাও দেখলাম অনেকে দেখছে। আমি তো চাইবো যে বাজার ভালো হোক, আমার অ্যানালিসিসগুলো ওকে হোক, মানুষের আস্থা ফিরুক, মানুষ কনফিডেন্সে আসুক, টেকনিক্যাল অ্যানালিসিসের যে বাজার চলে সম্পূর্ণরূপে বুঝাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আমার গ্রুপে যারা আছে ওনারা অনেক আগেই বুঝে গেছে। আপনারা আমার গ্রুপ, আমার এই নামে আমার একটা গ্রুপ আছে ফেসবুকে, ওই গ্রুপে আপনারাও চাইলে জয়েন করতে পারেন। এই আমি হয়তো ইউটিউবে যদি কোনো কারণে আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং না হয়, তাহলে হয়তো ইউটিউব থেকে আমি চলে আসতে পারি, বা অফিসিয়াল কারণেও কোনো দায়িত্ব বেড়ে গেলে বা অন্যান্য কারণে চলে আসতে পারি, এই আর কি। রিপাবলিক খুব ভালো করবে, তবে রিপাবলিক এখনও পুরোপুরি ম্যানেজমেন্ট সারতে পারে না। যে ম্যানেজমেন্টটা ধরেন এই কর্ণফুলী সারছে, গ্লোবাল সারছে, হ্যাঁ, তারপরে এই অন্য আরও শেয়ারগুলো সারছে, এই যে কন্টিনেন্টাল সারছে, রিপাবলিক এখনও পারে নাই। গ্লোবাল ভালো করবে বলছি, রিপাবলিকও ভালো করবে বলছি, ম্যাগনা, ম্যাগনা ম্যাগনা এই মাস থেকে শুরু করছে, আশা করছিলাম এই মাস থেকে হবে। আসলে এই মেজারমেন্টগুলো অনেক কঠিন। ম্যাগনা ইন্স্যুরেন্স, ম্যাগনা আজকে ওকে ছিল, এটা ভালো দিক। এবং ম্যাগনা এখন আগাবে হচ্ছে আগাবে সামনের দিকে, কালকে থেকে অসুবিধা হবে না, অ্যানালিসিস দেওয়া আছে, বারবার বলার কিছু নাই। ম্যাগনা আজকে সাপোর্টে ছিল, পজিটিভ ছিল, সব কিছু ওকে রাখছে। তারপরে প্যারামাউন্ট নিয়ে আরেকটু বলি, আসলে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। প্যারামাউন্ট এই জায়গায় আর এখানে আসতে পারে এরকম একটা কথা বলছিলাম, এই সাপোর্টে 60, তো ওইটাই সারতেছে প্যারামাউন্ট। ওইটা সারার মধ্যে প্যারামাউন্ট হয়তো তার টোটাল কারেকশানও শেষ হবে। আর ওইটা যদি নাও আসে 60, প্যারামাউন্ট খুব প্রয়োজনীয় কারণে এই জায়গায় কনসলিডেশন করতে হচ্ছে। আমি 5-7 দিনের কথা বলছিলাম, আসলে কনসলিডেশনের টাইমিংটা চোখে দেখে বোঝা যাবে না, অনেকগুলো কারণ মিলিয়ে কনসলিডেশন করে। কনসলিডেশন যখন শেষ হয়ে যাবে তখন অনেকগুলো কারেকশানের পয়েন্ট বা কারেকশানের রিজন কমপ্লিট হয়ে যাবে। এই জন্যই দেরি করা, ইচ্ছা করে কোনো শেয়ার দেরি করে না। 5-7 দিন বলছি, এখন 10-12 দিন 15 দিনও লাগতেছে। এগুলো কনফার্মের জন্য বলা যাবে না, বলা কঠিন। আমি বলি, অন্যরা বলবেও না। প্যারামাউন্টের এমএসিডি দেখেন, প্যারামাউন্টের এমএসিডি পজিশন নিতে হচ্ছে, একটু নামায় আনতে হচ্ছে, এটা একটু বোঝার চেষ্টা করবেন। প্যারামাউন্টের কিছু জায়গায় গ্যাপ থাকাতে প্যারামাউন্ট উঠে আসতেছে না, তাই বলে যে উঠবে না এমন না। প্যারামাউন্টের স্ট্রং সাপোর্ট হচ্ছে এটা 60, এখানে আরেকবার নামতে পারে, নাও নামতে পারে, নামার কথা বলছিলাম, নামার কাছাকাছি আসছে, উঠে আসবে, অসুবিধা নেই। পিপলস টার্গেট মিট করছে, টার্গেট মিট করে কারেকশানে যেতে পারে বলছিলাম, বেশি দূর হয়তো যাবে না, ব্যাপারটা এমন। সুতরাং এই 67 না, এখনও টার্গেট মিট করে নেই, 70 চলে যাবে, আবার সামনে যাবে, একটু কারেকশান হচ্ছে। এটাকে টার্গেট মিট আমি বলতে চাচ্ছি না পিপলসের, 70 যায় না এখনও। এটা যদি 69 হইতো বা 71 হইতো তাহলে কিন্তু টার্গেট মিট বলা যেত, আমি এখন বলতেছি না, যেহেতু 67। তারপরে ইসলামী ইন্স্যুরেন্স বুলিশ, ইসলামী ইন্স্যুরেন্স খুব সম্ভাবনা আছে আরও ওঠার, কোনো বাধা রাখবে না, উঠে আসবে আরও আশা করি। তবে
ওই যে রেজিস্ট্যান্সটা দেখাইছে 80 মতো যাওয়ার চেষ্টা করতে পারে, তবুও শিওর না। আর 2-3 দিনের প্রাইস অ্যাকশন থেকে বোঝা যাবে ইসলামী উঠবে কি উঠবে না, আরও উপরে যাবে কি যাবে না। তবে আরও উপরে যাওয়ার সম্ভব আছে, এই জন্য আমি এই অ্যানালিসিসটা দিছি, অসম্ভব না। তারপরে হলো ইউনিয়ন ইন্স্যুরেন্স চেষ্টা করতেছে উঠে আসতে, কিছুটা কনসিডারেশনে থাকলেও পজিটিভিটি ধরে রাখছে। ইউনিয়ন আজকে বলছিলাম ভালো করতে পারে, আজকে ভালো করছে, এবং ইউনিয়ন হয়তো এখন এই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে ইউনিয়নের আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 64। তবে সবাই এই টার্গেটমুখী আছে ইন্স্যুরেন্সের, একমাত্র সেন্ট্রালটা ছাড়া। সেন্ট্রালটা গেম করছে একটু ভিন্নভাবে, সেগুলোর ব্যাখ্যা আমি এখানে দিব না, এখানে দেওয়া সম্ভব না, বুঝবেও কম, এই জন্য। তো নর্দার্ন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্স্যুরেন্স আজকে লাস্টে গ্রিন করছে। লাস্টে গ্রিন ছিল 12-16 পয়েন্ট মনে হয়, 9-10 পয়েন্ট, 0.1211 এরকম। এটার সবচেয়ে বড় দিক ছিল, এবং এটা আসলে রিটেস্ট লেভেলেই প্রাইস ক্লোজ হয়েছে 0.16। এটাই ভালো খবর, আনন্দের খবর। আমি অপেক্ষায় ছিলাম ইন্স্যুরেন্স উঠে আসার। নর্দার্ন অলমোস্ট ওকে, দেখি আরেকটু। নর্দার্নের উঠতে একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট হবে, নর্দার্ন আরেকটু সময় নিতে পারে। নর্দার্ন ওই টার্গেটটা মিট করাতেই এখনও পারতেছে না এটার দিকে দৌড়াইতে, 54-55। তবে অতি দ্রুত চেষ্টা করবে কারেকশন শেষ করে উঠে আসতে। ইউনাইটেড ইন্স্যুরেন্স, হ্যাঁ ইউনাইটেড ইন্স্যুরেন্স উঠবে, এবং ওর প্যাটার্ন যেটা দেখাইছি ওইভাবে উঠবে কি না আমি জানি না। আমি তো দেখাইছি, আমি তো বলতে পারবো না যে উঠবে, কারণ উঠাবে তো মার্কেট মেকারে। তবে উঠবে ইনশাল্লাহ, আশা করি উঠে আসবে। আজকে যেটা করছে ওইটা ওকে আছে, কোনো অসুবিধা নাই। সব আজকে যা যা প্রাইস অ্যাকশন আপনারা দেখছেন, আপনারা তো আশ্চর্য আছেন কী রে ইন্স্যুরেন্স রেট কেন। এখন বুঝেন যে প্রতিটা ইন্স্যুরেন্স তার প্রয়োজনীয় কারেকশান শেষ করছে বা প্রয়োজন মতো বিহেভ করছে, এটা বুঝতে হবে। এই যে দেখেন ইউনাইটেড ইন্স্যুরেন্স তার সাপোর্টে আসছে, হ্যাঁ সাপোর্টে আসছে, এই তানকেনসেনের সাপোর্টে আসছে, সাপোর্ট তো অনেক আছে। তারপরে আইসিআইসিএল অবস্থাটা সুন্দর, ভালো, উঠে আসার চেষ্টা। তবে আইসিআইসিএল খুব সম্ভবত হ্যাঁ উঠে আসার, আইসিআইসিএল উঠে আসবে আশা করি ইনশাল্লাহ। একটু স্লো, একটু অ্যাডজাস্টমেন্ট, একটু ক্যালকুলেশন, এসব মেনে উঠে আসতে হয়। একটা মুভমেন্ট দিলেই আরেকবার ধুম ধুম দৌড়ানো যায় না। তবে প্রভাতী ইন্স্যুরেন্স আপনারা নতুন এন্ট্রি দিবেন যদি এটা পার হয়। নিউ এন্ট্রির জন্য এই কত 70 লেভেলটা যদি পার হয়, আর 70 লেভেল যদি পার না হয় তাহলে মনে করবেন যে টার্গেট মিট করছে এবং আপাতত যাচ্ছে না, পরে আবার যাবে, আবার কারেকশান শেষ করে যাবে। এটাই প্রভাতীর মূল লক্ষ্য না, মূল টার্গেট না। মানে টার্গেট আরও আছে, তবে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। প্রভাতী নিয়ে ভালো করতে পারে বলছি, সবই ঠিক আছে, ভালো তো করছে, 24 টাকা থেকে 70 টাকা গেছে, এর চেয়ে ভালো আর হয় নাকি। এক টানে আশ্চর্য প্রফিট দিচ্ছে ইন্স্যুরেন্স, কেউ বুঝতেছে না, একদল লোক শুধু বুঝতেছে, বেশিরভাগ বুঝতেছে না। 24 টাকা থেকে প্রভাতী গেছে 70, ডবল না ট্রিপল আইটেম, মানি ট্রিপল আইটেম হয়েছে।
এরপরে যদি কেউ মনে করে যে আরও যেতেই থাকবে, যেতে থাকতে পারে, তার পজিশন যদি ঠিক থাকে, ক্যালকুলেশন যদি ঠিক থাকে। প্রভাতী তো ডবল হয়েছে, দ্বিগুণ হয়েছে। আল্লাহ আকবার, মিস হয়ে গেছে, অনেকগুলো শেয়ারই মিস হয়ে গেছে। তারপরে আসেন টাকাফুল। টাকাফুল এখনও এই রেজিস্ট্যান্স ক্রস করতে পারে নাই। এই রেজিস্ট্যান্স ক্রস করতে পারবে কি না এখনই, যদিও সম্ভাবনা আছে করতে পারে বলছি, দেখা যাক, করতে পারে দেখা যাক। এমনি একটা রেজিস্ট্যান্স টাচ করছে, সেই রেজিস্ট্যান্স আজকে ব্রেক করতে পারে নাই, সেই রেজিস্ট্যান্সে আছে শুধু পজিটিভ ছিল, ভালো পজিটিভ ছিল 48। তবে টাকাফুলও খুব বুলিশ এবং টার্গেট ওরিয়েন্টেড, এই জন্যই আমার কাছে মনে হয়েছে টাকাফুল হয়তো এটা পার হয়ে যাবে, 48 পার হয়ে এখানে যাবে 54। দেখা যাক। এসআইপিএলসি স্ট্রাগল করতেছে অন্তত 120 যাওয়ার। 120-এর একটা রেজিস্ট্যান্স দিছিলাম, এরপরেও যেতে পারে, এরপরেও হয়তো যাবে, আবারকে আমার নতুন অ্যানালিসিস দিতে হবে। 120 যাওয়ার একটা রেজিস্ট্যান্স আছে, টার্গেট আছে, আমার মেজারমেন্টে সেটা খেয়াল নাই কোন মেজারমেন্ট দিছিলাম, আবার দিতে হবে যদি করে। হ্যাঁ, 120-এর পর্যন্ত সে যাওয়ার চেষ্টা করবে, এরপরে হয়তো থামবে, যেটা আমার মেজারমেন্ট ছিল 120। 120 ওর এখন নেক্সট টার্গেট, ওখানে যেতে সে স্ট্রাগল করতেছে। এসআইপিএলসি তারপরে পায়োনিয়ার নিয়ে উচ্চাশা তো সবসময় করছি, উচ্চাশা আছে, ও পায়োনিয়ার উঠবেই। পায়োনিয়ারকে এই জায়গাতে একটু কনসলিডেশন করতে হচ্ছে, এই জন্য পায়োনিয়ার স্লো, তাও হায়ার হাই তৈরি করছে, দেখেন কোনো অসুবিধা নাই। পায়োনিয়ার কালকে থেকে আরও ভালো দেখবেন। তবে একটা প্রাইস চাইলেই যে কোনো একটা ইন্ডিকেটর সাপোর্ট দিলেই যেতে পারে না, ওর ক্যালকুলেশন, ওর ম্যাথমেটিক্স, ওর অ্যাডজাস্টমেন্ট এগুলা ওকে থাকতে হয়। এই জন্য পায়োনিয়ারের দেরি, এই জন্য প্রগতির দেরি, এই জন্য ওইটা কি গ্রিন ডেল্টারও দেরি। তা আপনাকে দেরি সইতে হবে, আপনার মন মতো তো বাজার আপনাকে প্রফিট দিবে না, দিবে বাজার এত সোজা? এই যে দৌড়াচ্ছে আপনারা দেখতেছেন, এই যে বললাম যে প্রভাতী নিয়ে শত শত মানুষের কান্না আসে, আপনারা আমার সাথে একমত হবেন। এশিয়া নিয়ে শত শত মানুষের কান্না আছে, এশিয়া প্যাসিফিক নিয়ে শত শত মানুষের কান্না আছে, বিএনআইসিএল নিয়ে শত শত মানুষের কান্না আছে। বিএনআইসিএল থেকে এখনও অনেকে বের হইতে পারে নাই, এগুলো তো আমি সাক্ষী, এগুলো নিয়ে আমি ডিল করছি, এই জন্য আমি বলতে পারি। আমি বিএনআইসিএল 18 টাকায় কিনছিলাম, ওই বিএনআইসিএল গেছে 150 টাকার উপরে। ওই অ্যানালিসিসটা আর দেওয়া যায় নাই, ওই অ্যানালিসিস তো কেউ দিতে পারবে না। এরপরে প্যারামাউন্ট 22 টাকায় ছিল, যাই হোক এগুলো বাদ দিই। এখন দেখেন এই প্রগতি ইন্স্যুরেন্স ওকে, প্রগতি ইন্স্যুরেন্স ওয়ান অফ দ্য বেস্ট ইন্স্যুরেন্স, এটা পায়োনিয়ারের চেয়ে ভালো ইন্স্যুরেন্স বলা যাবে। তো দেখেন প্রগতি একটা সাপোর্টে আসছে, আপনারা বুঝে নেবেন এগুলা। আমি এসব পড়াশোনা করাই, আমার পড়াশোনা হচ্ছে মুভিং অ্যাভারেজ বেসড আমার কোর্স আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে, এবং বেশ কজন আলহামদুলিল্লাহ এবার রেসপন্স করছে। আমি ভাবি নাই এতজন রেসপন্স করবে। তো আগামী কোর্সে যারা আগ্রহী থাকেন, যারা মেধাবী মনে করেন নিজেকে, বা যাদের আগ্রহ আছে টেকনিক্যাল অ্যানালিসিসের ভিতরে ঢুকতে চান এবং অনেক কিছু জানেন, তারা যোগাযোগ করবেন, ভালো সাবজেক্টের লোকজন যোগাযোগ করবেন, তাহলে আপনারা খুব ভালো করতে পারবেন।
আমার অ্যানালিসিস বাজারের অ্যানালিসিস না, আমার অ্যানালিসিস করার পরে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ, আগে তো আর বুঝতে পারবেন না। এই যে দেখেন প্রগতি এই প্রয়োজনটা শেষ করছে ঠিকই, তো তাই বলি কি আপনি ভরকায় যাবেন? প্রগতি কি 80 টাকায় থেমে যাবে, 81 টাকায় থেমে যাবে? 6 মাস তো এই লেভেল থেকে 80 লেভেল থেকে কেউ সরাইতে পারে নাই প্রগতিকে, পারছে? কারণ কি, সে এখন টার্গেট ওরিয়েন্টেড, তার এখন সিজন আসছে উঠার, এখানেও সে কারেকশান হয়েছে উঠার জন্য। হ্যাঁ, এই যে সাপোর্টে আসছে প্রগতি 81, এটা একটা সাপোর্ট। আরেকটা সাপোর্ট যদি আমি ইচিমোকো দিয়ে দেখাই, এখানে কুজেনসেনে একটা সাপোর্ট আছে। ও সিদ্ধান্ত নেবে ও কী করবে, বুঝতে পারছেন? ওর যেটা প্রয়োজন হয় ওটাই সে করবে, ভালোর জন্য করবে সবসময়। আমার অ্যানালিসিসগুলো, আমার কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। প্রতিটা কারেকশান হয় ভালোর জন্য। আপনি আজকে দেখতেছেন আপনার শেয়ারটাকে 1 টাকা কমছে, আপনার মন খারাপ, বিশ্বাস করেন ওই 1 টাকা কমাটা ওর জন্য প্রয়োজন ছিল, ওর জন্য ভালো, এই জন্য ওই শেয়ারটা ওর জন্য 1 টাকা কমাটা বেছে নিছে। বোঝার চেষ্টা করবেন এবং সবসময় মনে রাখবেন এই কথাগুলো। ডাউন যাওয়া আর কারেকশান এক কথা নয়। কারেকশান মানে সংশোধন, কারেকশান মানে রেকটিফিকেশন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তা আজকে মোটামুটি তো আমি আর পাচ্ছি না, আজকে দেখি আমি এরপরে দেখিনি, কিন্তু আপনাদের আজকে চাহিদা থাকবে বেশি, এই জন্য একটু দেখে নিই। ও ক্রিস্টাল ফেডারেল, আসেন এবার ক্রিস্টালটা দেখি। ক্রিস্টাল ক্রিস্টাল নিয়েও অনেকে আটকাইছে, কারণ এই লেভেলে নিউজ দিছে এবার কিনো। হ্যাঁ, এই লেভেলে এই যে ডিস্ট্রিবিউশন লেভেলে নিউজ দিছে, কিনাইছে, এখন লটকাইছে, এটা তো হবে স্বাভাবিক। লোভে তো পড়ে তখনই যখন একটা শেয়ার বাড়তে দেখে এবং একটা শেয়ার বাড়ে, ওইটা তো লোভের জায়গা। হ্যাঁ, ক্রিস্টাল ওকে আছে, ক্রিস্টাল আজকে পজিটিভ রাখছে। ক্রিস্টাল আশা করি ক্রিস্টাল ভালোর দিকে যাবে, ভালোর দিকে যাচ্ছে, সময় লাগবে। একটা শেয়ার চাইলে উঠতে পারে না, একটা কারেকশানের পর সময় নেই, দেখছেন তো কতদিন নিচে, কয় মাস নিচে দেখেন, এভাবে উঠতে হয়। ক্রিস্টাল চেষ্টা করতেছে, তবে এখনও ক্রিস্টাল পুরোপুরি সিগন্যাল দেয় নাই উঠে আসার, আর একটু সময় নেবে ক্রিস্টাল। তারপরে জনতা এই শেয়ারগুলো আসলে এই যেগুলো টার্গেট কমপ্লাই করছে, মিট করছে, ওগুলো আসলে এখনও কারেকশান শেষ হয়নি। ভিডিওটা বড় হবে, আমি প্রথমেই বলছি। এই জনতা কারেকশান শেষ পর্যায়ে কিনা একটু দেখি। জনতাকে তো ভালো লাগতেছে আজকে ডেইলি চার্টে, তো আমি এখনও বলতে পারতেছি না জনতা কারেকশান শেষ, কারণ ওই জনতার একটা লিমিট দিয়ে ফেলছি। এটা 36 পার হয়ে পজিশন নিলে তারপরে জনতার নতুন এন্ট্রি হবে। আর নইলে জনতার এন্ট্রি রাখাটাই ঠিক হবে না, জনতার আরও সময় লাগবে। ক্রিস্টাল, জনতা, তারপরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, পূরবীও একই কথা। পূরবী চাইলেই তো সব কিছু হয় না, পূরবীও একই কথা, অনেকটা ওকে হয়েছে দেখতেছে, তবে দেখতেছি কিন্তু ওঠাটা এখনও নিশ্চিত না। পূরবী এগুলা টার্গেট মিট করছে, এই যে এই রেজিস্ট্যান্সটা, এই 36 পার হয়ে গেলে তারপরে পূরবীতে এন্ট্রি, নইলে নো এন্ট্রি, আর নইলে বের হয়ে যাওয়াই ভালো। পূরবীটা শিকদার, SICL, শিকদারকে আপনারা মনে করতেছেন যে শিকদার উঠে আসবে, শিকদার কিন্তু ওই শিকদারে আপনারা এন্ট্রি দিবেন এই যে 43 43 পার হয়ে
43 পার হয়ে সাপোর্ট নিলে বা অবস্থান করলে আমি শিকদার এখন উঠে আসতে পারবে আমি মনে করি না। এই দেখেন ক্লাউডের অবস্থা দেখেন, গ্রিন ক্লাউডের অবস্থা দেখেন, এই ধরনের ক্লাউডে উঠতে পারে না। এটা মূলত ডিস্ট্রিবিউশন লেভেল মনে করতেছি আমি। আমার ধারণা ভুল হইতে পারে, আমার ধারণা রং হইতে পারে। আমি এটা পুরোটা ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, তারপরে প্রাইস ডাউন বলে না, ওই প্যাটার্নে আসে আমার মতে শিকদার। বেশি টানলে উঠতে পারে না, বেশি দ্রুত টানলে উঠতে পারে না। অনেক কিছু বিষয় আছে, দ্রুত টানলে ইন্ডিকেটর অসিলেটরগুলো সাপোর্ট দেয় না, দ্রুত টানলে ক্যালকুলেশন ঠিক থাকে না। আশা করি বুঝতে পারছেন। শিকদার 43 পার হয়ে অবস্থান নিলে তারপরে এখন আসেন হচ্ছে এই ফেডারেল ইন্স্যুরেন্স কি টার্গেট মিট করছে? হ্যাঁ, ফেডারেল একটা টার্গেট মিট করছে বলা যায়, যেভাবে দেখি 27 টাকা না 28 টাকা ছিল। হ্যাঁ, ওই টার্গেট মিট করছে ফেডারেল 28 টাকা। 28 টাকার টার্গেট মিট করে এখন সে কারেকশানে আছে, আরও কারেকশানে থাকবে। এরপরে 32 যাওয়ারও টার্গেট আছে, সেটা যাওয়ার জন্য স্ট্রাগল করতেছে। স্ট্রাগল শেষ হবে, শেষ হলে যেতে পারবে। স্ট্রাগল শেষ হইতে সময় লাগবে। সুতরাং ফেডারেল একটা টার্গেট মিট, এটা আগে আমি বলতে পারি নাই, ভালো করে দেখে নেয়। এই জন্য 29 টাকা 28 টাকা এই লেভেলে গেছে ফেডারেল, এই জন্য ফেডারেল টার্গেট মিট অ্যানালিসিস ওকে। যাই হোক, এরপরে ফিনিক্স। আসলে আমি ওই দিন লাস্ট একটা ভিডিওতে বলে দিছি যে টার্গেট মিট শেয়ারগুলো এখন যেতে পারবে না, সময় লাগবে। সেগুলোই ভ্যালিড থাকলো, একবার উঠাইছিলাম কিন্তু দেখলাম যে না, আসলে ডিস্ট্রিবিউশনই চলতেছে। ফিনিক্সও একই, এখন আর পারবে না আরেকটা টান দিতে। কারেকশানের প্রয়োজন আছে, কারেকশান হতে হবে, এই জন্য সময় নিচ্ছে। অনেক চেষ্টা করলেও পারবে না মনে হচ্ছে, আশা করি। আর এরপরেও বলা আছে যে এইটা পার হইলে 47 যদি পার হয় তাহলে মনে করবেন যে এই নতুন টার্গেটমুখী হচ্ছে ফিনিক্স, 47 পার হলে। তা আজকে এতটুকুই শেষ করলাম। আর তো তেমন নাই মনে হয়, আশা করি সবগুলা শেষ করার চেষ্টা করলাম। আর কি আছে? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।